ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ১৯০১ সালে ৬ই জুলাই কলকাতা ভবানীপুরে এক শিক্ষিত ও সংস্কৃতিসম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা স্যার আশুতোষ মুখার্জি ছিলেন ব্রিটিশ ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাবিদ, বিচারপতি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তি উপাচার্য। তাকে বাংলার বাঘ নামে অভিহিত করা হতো। তার কঠোর ব্যক্তিত্ব, অসাধারণ মেধা এবং শিক্ষার প্রতি নিষ্ঠা সমগ্র বাংলায় সুপরিচিত ছিল। শ্যামাপ্রসাদের মাতা যোগমায়া দেবী ছিলেন ধর্মপরায়ণা, স্নেহশীলা এবং সংস্কৃতিমনা নারী। তিনি সন্তানদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা এবং মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফলে শ্যামাপ্রসাদের চরিত্রে একদিকে যেমন দৃঢ়তা ও আত্মবিশ্বাস গড়ে ওঠে, অন্যদিকে মানবিকতা ও দেশপ্রেমও বিকশিত হয়। শৈশব থেকেই শ্যামাপ্রসাদ অত্যন্ত মেধাবী, অধ্যবসায়ী এবং কৌতূহলী ছিলেন। ইতিহাস, সাহিত্য, দর্শন ও রাজনীতি সম্পর্কে তার আগ্রহ খুব অল্প বয়সেই প্রকাশ পায়। বাড়ির সমৃদ্ধ গ্রন্থাগার ছিল তার জ্ঞানের অন্যতম উৎস। তিনি নিয়মিত বাংলা ও ইংরেজি সাহিত্য পড়তেন এবং সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাবলীর ওপর নজর রাখতেন। তার পরিবারে শিক্ষার পরিবেশ ছিল অত্যন্ত সমৃদ্ধ। বাড়িতে প্রায়ই শিক্ষাবিদ, বিচারপতি, সাহিত্যিক ও সমাজ সংস্কারকদের আসা যাওয়া ছিল। তাদের আলোচনা শোনার সুযোগ শ্যামাপ্রসাদের চিন্তাভাবনাকে গভীরভাবে প্রভাবিত করে। এই পরিবেশ তাকে কেবল একজন মেধাবী ছাত্র নয়, একজন ভবিষ্যৎ শিক্ষানেতা, জননেতা হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। তিনি কলকাতার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন এবং প্রতিটি পরীক্ষায় অসাধারণ ফলাফল করেন। শিক্ষকরা তার স্মৃতিশক্তি, যুক্তিবোধ ও বিশ্লেষণ ক্ষমতার প্রশংসা করতেন। সহপাঠীদের মধ্যেও তিনি নেতৃত্বের গুণাবলীর জন্য পরিচিত ছিলেন। ছাত্রজীবনে তিনি শুধু পরীক্ষায় ভালো ফলাফল করার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না। সাহিত্য চর্চা, বিতর্ক সভা, সমসাময়িক সমাজ ও রাজনীতি নিয়ে আলোচনা এবং বিভিন্ন বৌদ্ধিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় অংশগ্রহণ করতেন। এই সময়েই তার মধ্যে জাতীয়তাবোধ, শিক্ষা সংস্কার এবং জনসেবার প্রতি গভীর আগ্রহ তৈরি হয়। শ্যামাপ্রসাদের ব্যক্তিত্ব গঠনে ৩টি বিষয় বিশেষভাবে প্রভাব ফেলেছিল। প্রথমত, পিতা স্যার আশুতোষ মুখার্জির শিক্ষাদর্শ ও কর্মনিষ্ঠা, মাতা যোগমায়া দেবীর নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ এবং তৃতীয়ত, বিংশ শতাব্দীর শুরুতে ভারতের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের পরিবেশ। এই ৩টি প্রভাব তার পরবর্তী জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। তিনি বিশ্বাস করতেন যে একটি দেশের উন্নতির মূল ভিত্তিই হল শিক্ষা, চরিত্র গঠন ও সুশাসন। পরবর্তীকালে শিক্ষাবিদ ও রাজনীতিবিদ হিসেবে তার কর্মকাণ্ডে এই বিশ্বাসের প্রতিফলন স্পষ্টভাবে দেখা যায়। এই শৈশব ও পারিবারিক পরিবেশই ভবিষ্যতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে একজন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রশাসক ও রাজনৈতিক নেতা হিসেবে গড়ে তোলার ভিত্তি স্থাপন করেছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির শিক্ষাজীবন শুরু হয় কলকাতায়। শৈশব থেকেই তিনি অসাধারণ মেধা, স্মৃতিশক্তি এবং অধ্যবসায়ের পরিচয় দেন। শিক্ষকরা লক্ষ্য করেছিলেন যে তিনি নতুন বিষয় খুব দ্রুত আত্মস্থ করতে পারতেন এবং কঠিন বিষয় যুক্তি দিয়ে ব্যাখ্যা করার ক্ষমতাও রাখতেন। তার পরিবারের শিক্ষার প্রতি গভীর গুরুত্ব থাকায় নিয়মিত অধ্যয়ন, বই পড়া এবং বিভিন্ন বিষয়ে আলোচনা ছিল দৈনন্দিন জীবনের অংশ। বিদ্যালয় শিক্ষা শেষ করার পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ছাত্রজীবনে তিনি ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান এবং আইন বিভিন্ন বিষয়ে আগ্রহ দেখান। বিশ্ববিদ্যালয় পরীক্ষায় তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন এবং অধ্যাপক ও সহপাঠীদের কাছে একজন মেধাবী ছাত্র হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি বিশ্বাস করতেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়, বরং একজন মানুষের যুক্তিবোধ, চরিত্র, নেতৃত্বের গুণ এবং সমাজের প্রতি দায়িত্ববোধ গড়ে তোলার জন্যও গুরুত্বপূর্ণ। এই চিন্তাধারা পরবর্তীকালে তার শিক্ষানীতিতেও প্রতিফলিত হয়। উচ্চশিক্ষার পর তিনি আইনশাস্ত্র অধ্যয়ন করেন। আইন সম্পর্কে গভীর জ্ঞান তাকে প্রশাসন, সংবিধান, বিচার ব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনার বিষয়গুলো আরও সুস্পষ্টভাবে বোঝাতে সাহায্য করে। আইন চর্চার মাধ্যমে তিনি যুক্তি, বিশ্লেষণ এবং
প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার অভ্যেস গড়ে তোলেন। পরবর্তীকালে তিনি ইংল্যান্ডে গিয়ে আইনের উচ্চতর শিক্ষা গ্রহণ করেন এবং ব্যারিস্টার হিসেবে যোগ্যতা অর্জন করেন। বিদেশে অবস্থানকালে তিনি ইউরোপের শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো এবং সাংবিধানিক পদ্ধতি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেন। তবে পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করলেও তিনি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি শুধু পড়াশোনাতেই সীমাবদ্ধ ছিলেন না, বিভিন্ন সাহিত্য সভা, বিতর্ক প্রতিযোগিতা এবং বুদ্ধিভিত্তিক আলোচনায় সক্রিয় অংশগ্রহণ করতেন। তার বক্তব্য ছিল যুক্তিসম্পন্ন, যুক্তি সংগঠিত এবং প্রভাবশালী। এই সময় থেকেই তার নেতৃত্বের গুণ প্রকাশ পেতে শুরু করে। শ্যামাপ্রসাদ মনে করতেন, একটি শক্তিশালী জাতি গড়ে তুলতে হলে শিক্ষাকে আধুনিক, বৈজ্ঞানিক ও গবেষণা ভিত্তিক হতে হবে। এই সঙ্গে তিনি মাতৃভাষার গুরুত্বের ওপরও জোর দিতেন। তার মতে আন্তর্জাতিক জ্ঞান অর্জনের পাশাপাশি নিজের ভাষা ও সংস্কৃতিকে সমান গুরুত্ব দেওয়া উচিত। তিনি এমন একটি শিক্ষা ব্যবস্থার পক্ষে ছিলেন যেখানে বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য, ইতিহাস, নৈতিক শিক্ষার মধ্যে ভারসাম্য থাকবে। তার এই দৃষ্টিভঙ্গি পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে বিভিন্ন সিদ্ধান্তে প্রতিফলিত হয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দীর্ঘ শিক্ষাজীবন তার ভবিষ্যৎ কর্মজীবনের ভিত্তি তৈরি করে। একজন মেধাবী ছাত্র থেকে তিনি ধীরে ধীরে একজন শিক্ষাবিদ, প্রশাসক এবং জাতীয় নেতা হিসেবে গড়ে ওঠেন। তার শিক্ষা তাকে কেবল ব্যক্তিগত সাফল্যই দেয়নি, বরং ভারতের শিক্ষা ও জনজীবনের গুরুত্বপূর্ণ অবদান রাখার সক্ষমতাও প্রদান করেছিল। এই সময়ের অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেন যে একটি দেশের প্রকৃত উন্নয়ন নির্ভর করে মানবসম্মত শিক্ষা, গবেষণা, চরিত্র গঠন এবং সৎ নেতৃত্বের ওপর। এই বিশ্বাসই তার পরবর্তী জীবনের প্রতিটি ক্ষেত্রে পথপ্রদর্শক হিসেবে কাজ করে। 1934 সালে মাত্র 33 বছর বয়সে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হলেন। সে সময় এটি ছিল একটি অসাধারণ ঘটনা। এত অল্প বয়সে এমন একটি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব গ্রহণ তার অসামান্য মেধা, প্রশাসনিক দক্ষতা ও শিক্ষা জগতের প্রতি তার গভীর অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় তখন শুধু বাংলার নয়, সমগ্র ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ছিল। এখান থেকে বহু বিজ্ঞানী, সাহিত্যিক, বিচারপতি, প্রশাসক ও রাজনৈতিক নেতা গড়ে উঠেছিলেন। এমন একটি প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করা ছিল অত্যন্ত বড় চ্যালেঞ্জ। উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মান আরও উন্নত করার দিকে বিশেষ গুরুত্ব দেন। তার মতে একটি বিশ্ববিদ্যালয়ের কাজ কেবল পরীক্ষার মাধ্যমে ডিগ্রি প্রদান নয়, বরঞ্চ নতুন জ্ঞান সৃষ্টি, গবেষণাকে উৎসাহিত করা এবং সমাজের জনদক্ষ ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলা। এই লক্ষ্য পূরণে তিনি বিভিন্ন বিভাগে গবেষণার সুযোগ বাড়ানো, শিক্ষক নিয়োগ, যোগ্যতার গুরুত্ব এবং পাঠদানের মানোন্নয়নের ওপর জোর দেন। ডক্টর শ্যামাপ্রসাদ মনে করতেন, মাতৃভাষার মাধ্যমে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বাড়ানো প্রয়োজন। তার সময়ে বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধির জন্য উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে তিনি ইংরেজি ও আন্তর্জাতিক জ্ঞানের গুরুত্বও স্বীকার করেন। তার দৃষ্টিভঙ্গি ছিল ভারতীয় ভাষা ও বিশ্বজ্ঞান উভয়ের মধ্যে ভারসাম্য থাকা উচিত। তিনি বিজ্ঞান শিক্ষা এবং গবেষণাকে জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসাবে দেখতেন। গবেষণাগারে উন্নয়ন, নতুন গবেষণাকে উৎসাহিত করা এবং মেধাবী ছাত্রদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। তার বিশ্বাস ছিল যে গবেষণার মাধ্যমেই একটি প্রদেশ প্রযুক্তি, শিল্প ও অর্থনীতিতে এগিয়ে যেতে পারে। তিনি ছাত্রদের জন্য একটি সুশৃঙ্খলাপূর্ণ কিন্তু মুক্ত বৌদ্ধিক পরিবেশ গড়ে তুলতে চেয়েছিলেন। তার মতে বিশ্ববিদ্যালয় এমন একটি স্থান হওয়া উচিত যেখানে মতের ভিন্নতা থাকলেও যুক্তি, আলোচনা এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে জ্ঞানচর্চা হবে। তিনি ছাত্রদের মধ্যে চরিত্র গঠন, নৈতিকতা, নেতৃত্ব এবং সমাজসেবার মূল্যবোধ গড়ে তোলার উপর গুরুত্ব দেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি একজন দক্ষ প্রশাসক হিসেবেও পরিচিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কাজে তিনি স্বচ্ছতা, সময়ানুবর্তিতা এবং জবাবদিহিতার ওপর গুরুত্ব দেন।
দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের জন্য তিনি সমসাময়িকদের প্রশংসা অর্জন করেন। তার সময় ভারতীয় শিক্ষা জগতে বহু বিশিষ্ট ব্যক্তি কাজ করেছিলেন। তাদের সঙ্গে মত বিনিময় এবং শিক্ষা বিষয়ক আলোচনার মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নানা নতুন চিন্তা অন্তর্ভুক্ত করার চেষ্টা করেন। তার নেতৃত্বে কলকাতা বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা বজায় রাখে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির উপাচার্যত্বের সময় নেওয়া বহু উদ্যোগ পরবর্তী সময়েও উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রভাব ফেলেছিল। শিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার, প্রশাসনিক দক্ষতা এবং ভারতীয় ভাষার মর্যাদা সম্পর্কে তার চিন্তাভাবনা আজও শিক্ষানীতির আলোচনায় উল্লেখ করা হয়। তার বিশ্বাস ছিল যে একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার বিশ্ববিদ্যালয়গুলোর মান, গবেষণার শক্তি এবং তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর। এই আদর্শকে সামনে রেখেই তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের কাজ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সময়কাল তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়ে তিনি শুধু একজন সফল প্রশাসক হিসেবেই নয়, একজন দূরদর্শী শিক্ষাবিদ হিসেবেও নিজের পরিচয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তার রাজনৈতিক জীবনের ভিত্তি গড়ে উঠতেও এই প্রশাসনিক অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা জগতে সাফল্য অর্জনের পর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ধীরে ধীরে রাজনীতির সঙ্গে যুক্ত হন। তার বিশ্বাস ছিল শিক্ষা ও প্রশাসনের উন্নতির পাশাপাশি দেশের সামগ্রিক অগ্রগতির জন্য নীতি নির্ধারণ এবং জনজীবনের সমস্যা সমাধানেরও সক্রিয় ভূমিকা নেওয়া প্রয়োজন। 1929 সালে তিনি প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিত্ব করে বঙ্গীয় আইনসভায় প্রবেশ করেন। শুরুতে তার আগ্রহের প্রধান ক্ষেত্র ছিল শিক্ষা, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জননীতি। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি বাংলার অর্থনীতি, কৃষি, শিল্প, প্রশাসন ও সাম্প্রদায়িক সম্প্রীতির মতো বৃহত্তর বিষয়েও বক্তব্য রাখতে শুরু করেন। ডক্টর শ্যামাপ্রসাদের রাজনৈতিক জীবনকে বুঝতে হলে সেই সময়ের বাংলার পরিস্থিতি জানা জরুরি। ব্রিটিশ শাসনের শেষ পর্যায়ে বাংলা ছিল রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। একদিকে স্বাধীনতা আন্দোলন, অন্যদিকে সাম্প্রদায়িক উত্তেজনা, অর্থনৈতিক সমস্যা, প্রশাসনিক সংকট সব মিলিয়ে পরিস্থিতি ছিল এই সময়ে জটিল। এই সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতা বাংলার ভবিষ্যৎ নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদও এই বিতর্কগুলোর একজন গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী ছিলেন। 1941 সালে তিনি অবিভক্ত বাংলার প্রাদেশিক সরকারের অর্থমন্ত্রী হন। অর্থমন্ত্রী হিসাবে তার প্রধান লক্ষ্য ছিল সরকারি ব্যয়ের নিয়ন্ত্রণ, রাজস্ব ব্যবস্থার উন্নয়ন এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অর্থনৈতিক চাপ, খাদ্য সংকট এবং প্রশাসনিক সমস্যার কারণে সরকারকে নানা কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এই সময় তিনি সরকারি আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার চেষ্টা করেন। 1943 সালের ভয়াবহ বাংলার দুর্ভিক্ষ ছিল ভারতের ইতিহাসের অন্যতম বড় মানবিক বিপর্যয়। লক্ষ লক্ষ মানুষ খাদ্যাভাব, অপুষ্টি ও রোগে মারা যান। দুর্ভিক্ষের কারণ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। ব্রিটিশ সরকারের যুদ্ধকালীন নীতি, খাদ্য বণ্টনের ব্যর্থতা, পরিবহন সমস্যা, প্রাকৃতিক কারণ এবং বাজার ব্যবস্থার ত্রুটি সব কিছু আলোচনায় এসেছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দুর্ভিক্ষের সময় ত্রাণ কার্যে অংশগ্রহণ করেন এবং প্রশাসনের আরও কার্যকর ভূমিকার দাবি জানান। তবে তার ভূমিকার মূল্যায়ন নিয়েও বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে, তাই বিষয়টি গবেষণায় এখনও আলোচিত। 1946 থেকে 1947 সালে ভারত বিভাজনের প্রশ্ন সামনে এলে বাংলার ভবিষ্যৎ নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়। একটি প্রস্তাব ছিল সমগ্র বাংলা একটি স্বাধীন রাষ্ট্র হবে। আরেকটি প্রস্তাব ছিল বাংলাকে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভাগ করা হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যুক্তি দেন যে যদি ভারত বিভক্ত হয় তাহলে হিন্দু অধ্যুষিত পশ্চিমাঞ্চল ভারতের অন্তর্ভুক্ত হওয়া উচিত। তার মতে এতে সেই অঞ্চলের মানুষের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার সুরক্ষিত থাকবে। অন্যদিকে স্বাধীন অবিভক্ত বাংলার পক্ষে থাকা নেতারা মনে করতেন যে বাংলা একসঙ্গে থাকলে অর্থনীতি ও সমাজের পক্ষে তা ভালো হবে। এই কারণে ইতিহাসবিদরা মনে করেন বাংলার বিভাজন ছিল বহু রাজনৈতিক শক্তি, ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত, সর্বভারতীয় রাজনীতিক পরিস্থিতি
এবং বিভিন্ন নেতার অবস্থানের সম্মিলিত ফল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই প্রক্রিয়ার একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু পুরো সিদ্ধান্ত এককভাবে কোনো একজন নেতার দ্বারা গৃহীত হয়নি। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দেশের পুনর্গঠন, শিল্পোন্নয়ন ও প্রশাসনিক স্থিতিশীলতার প্রশ্নে সক্রিয় ভূমিকা পালন করতে শুরু করেন। পরবর্তীকালে তিনি স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেন, যা তার রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় সূচনা করেন। 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভের পর দেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল একটি নতুন রাষ্ট্র গঠন। দেশভাগের ফলে উদ্বাস্তু সমস্যা, সাম্প্রদায়িক সহিংসতা, অর্থনৈতিক সংকট, শিল্পোন্নয়ন এবং প্রশাসনিক পুনর্গঠন সবকিছুই একসঙ্গে মোকাবিলা করতে হচ্ছিল। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু একটি সর্বদলীয় চরিত্রের প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠন করেন। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও তিনি বিভিন্ন মতের বিশিষ্ট ব্যক্তিদের সরকারে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেন। সেই প্রেক্ষাপটে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়। মন্ত্রী হিসেবে তার প্রধান দায়িত্ব ছিল স্বাধীন ভারতের শিল্পভিত্তি শক্তিশালী করা এবং প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা উন্নত করা। স্বাধীনতার পরে দেশের শিল্পক্ষেত্র নানা সমস্যার মুখোমুখি ছিল। কাঁচামালের ঘাটতি, উৎপাদন কমে যাওয়া, উদ্বাস্তু পুনর্বাসনের চাপ এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে দ্রুত শিল্পায়নও সহজ ছিল না। ডক্টর শ্যামাপ্রসাদ মনে করতেন, একটি শক্তিশালী রাষ্ট্র গড়তে হলে কৃষির পাশাপাশি ভারী শিল্প, উৎপাদনশীল শিল্প এবং দেশীয় উদ্যোগকে উৎসাহ দেওয়া জরুরি। তার বক্তব্য ছিল, অর্থনৈতিক স্বনির্ভরতা রাজনৈতিক স্বাধীনতাকে আরও শক্তিশালী করে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু উভয়ই স্বাধীন ভারতের উন্নতি চেয়েছিলেন, কিন্তু গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়ে তাদের মতভেদ ছিল। এই মতভেদের মধ্যে উল্লেখযোগ্য ছিল পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পরিচালনা, উদ্বাস্তু পুনর্বাসন, সংখ্যালঘুদের নিরাপত্তা সংক্রান্ত নীতি, পররাষ্ট্র নীতি। 1950 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পাদিত নেহেরু লিয়াকত চুক্তি নিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ প্রকাশ্যে আপত্তি জানান। তার মতে উদ্বাস্তুদের নিরাপত্তা ও স্বার্থের বিষয়ে আরও কার্যকর ব্যবস্থা প্রয়োজন ছিল। অন্যদিকে নেহেরু মনে করতেন, এই চুক্তি দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে। এই মতপার্থক্যের পরিপ্রেক্ষিতে ডক্টর শ্যামাপ্রসাদ 1950 সালে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। মন্ত্রিসভা ছাড়ার পর তিনি মনে করেন যে দেশের রাজনৈতিক পরিসরে একটি নতুন বিরোধী রাজনৈতিক শক্তির প্রয়োজন রয়েছে, যা সংসদীয় গণতন্ত্রের কাঠামোর মধ্যে থেকে সরকারের নীতির সমালোচনা করবে এবং বিকল্প নীতি উপস্থাপন করবে। তিনি দেশের বিভিন্ন প্রান্তে সফর। এই মতপার্থক্যের পরিপ্রেক্ষিতে ডক্টর শ্যামাপ্রসাদ 1950 সালে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। মন্ত্রিসভা ছাড়ার পর তিনি মনে করেন যে দেশের রাজনৈতিক পরিসরে একটি নতুন বিরোধী রাজনৈতিক শক্তির প্রয়োজন রয়েছে, যা সংসদীয় গণতন্ত্রের কাঠামোর মধ্যে থেকে সরকারের নীতির সমালোচনা করবে এবং বিকল্প নীতি উপস্থাপন করবে। তিনি দেশের বিভিন্ন প্রান্তে সফর করেন, জনসভায় বক্তব্য রাখেন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। 1951 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠিত হয়। দলের মূল লক্ষ্যগুলোর মধ্যে ছিল ভারতের জাতীয় ঐক্যকে শক্তিশালী করা, সাংবিধানিক গণতন্ত্রের প্রতি অঙ্গীকার করা, অর্থনৈতিক স্বনির্ভরতা, শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ, শক্তিশালী প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা। প্রথম সাধারণ নির্বাচনে 1951 থেকে 52 দলটি সীমিত আসন পেলেও জাতীয় রাজনীতিতে একটি স্বতন্ত্র বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। ভারত স্বাধীন হওয়ার পর জম্মু ও কাশ্মীরের ভারতের সঙ্গে অন্তর্ভুক্তি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় হয়ে ওঠে। 1947 সালে মহারাজা হরি সিং ভারতের সঙ্গে সংযুক্তির দলিলে স্বাক্ষর করেন। তবে রাজ্যের বিশেষ পরিস্থিতির কারণে কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক নিয়ে আলাদা সাংবিধানিক ব্যবস্থা গড়ে ওঠে। এই প্রেক্ষাপটে ভারতীয় সংবিধানে একটি বিশেষ বিধান অন্তর্ভুক্ত হয়, যা পরে অনুচ্ছেদ 370 নামে পরিচিত। এর ফলে জম্মু কাশ্মীর কিছু ক্ষেত্রে অন্যান্য রাজ্যের তুলনায় ভিন্ন সাংবিধানিক মর্যাদা লাভ করে। সে সময় রাজ্যে প্রবেশের জন্য ভারতীয় নাগরিকদের একটি পারমিট ব্যবস্থা কার্যকর ছিল।
এই নীতিকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মনে করতেন একটি স্বাধীন ও সার্বভৌম দেশের মধ্যে এক রাজ্যের জন্য আলাদা প্রবেশ অনুমতি এবং পৃথক সাংবিধানিক ব্যবস্থা দীর্ঘমেয়াদে জাতীয় ঐক্যের জন্য প্রশ্ন তুলতে পারে। তিনি এই অবস্থানকে ব্যাখ্যা করতে একটি বিখ্যাত স্লোগান ব্যবহার করেন, এক দেশে দুই বিধান, দুই প্রধান ও দুই নিশান চলবে না। এই বক্তব্য তার রাজনৈতিক দর্শনের একটি পরিচিত প্রতীক হয়ে ওঠে। তবে এই প্রশ্নে সমসাময়িক অন্যান্য নেতা ও সাংবিধানিক বিশেষজ্ঞদের মধ্যে ভিন্ন মতও ছিল। তাদের মতে তৎকালীন পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থার পক্ষে ঐতিহাসিক ও রাজনৈতিক কারণ ছিল। 1953 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পারমিট ছাড়াই জম্মু কাশ্মীরে প্রবেশের সিদ্ধান্ত নেন। তার উদ্দেশ্য ছিল এই ব্যবস্থার বিরুদ্ধে শান্তিপূর্ণ রাজনৈতিক প্রতিবাদ জানানো। তিনি পাঞ্জাব থেকে জম্মু কাশ্মীরের সীমান্ত অতিক্রম করার পর রাজ্য প্রশাসন তাকে আটক করে। গ্রেপ্তারের পর তাকে শ্রীনগরের নিকটবর্তী একটি নির্দিষ্ট স্থানে আটক রাখা হয়। সরকারি নথি অনুযায়ী তাকে বিচার বহির্ভূত শাস্তি দেওয়া হয়নি, বরং প্রশাসনিক আটক অবস্থায় রাখা হয়েছিল। আটক অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন, পরে তাকে হসপিটালে স্থানান্তর করা হয়। 23শে জুন 1953 সালে হাসপাতালে তার মৃত্যু হয়। সরকারি বিবরণ অনুযায়ী অসুস্থতার কারণে তার মৃত্যু ঘটে, কিন্তু মৃত্যুর পরপরই বিভিন্ন রাজনৈতিক নেতা, সমর্থক এবং পরিবারের সদস্যরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। তাদের প্রশ্ন ছিল, চিকিৎসা যথাযথ সময়ে ও যথাযথভাবে হয়েছিল কি? প্রশাসনিক ত্রুটি ছিল কি না? মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও তদন্তের প্রয়োজন ছিল কি? অন্যদিকে সরকারি অবস্থান ছিল যে চিকিৎসা দেওয়া হয়েছিল এবং মৃত্যু অসুস্থতার ফল। তবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু আজও ইতিহাসবিদ ও গবেষকদের আলোচনার বিষয়। কয়েকটি গবেষণায় কয়েকটি ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখা যায়। কেউ মনে করেন এটি একটি দুঃখজনক চিকিৎসাগত ঘটনা, কেউ প্রশাসনিক অব্যবস্থাপনার সম্ভাবনার কথা উল্লেখ করেন, আবার কেউ মনে করেন ঘটনাটি নিয়ে আরও স্বাধীন তদন্ত হলে ইতিহাস আরও স্পষ্ট হতে পারত। এ পর্যন্ত এমন কোনো সর্বসম্মত ঐতিহাসিক সিদ্ধান্ত নেই যা সব পক্ষ সমানভাবে গ্রহণ করেছে, তাই গবেষণার ক্ষেত্রে বিষয়টি সতর্কতার সঙ্গে উপস্থাপন করা হয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু তার রাজনৈতিক দল এবং সমর্থকদের মধ্যে গভীর প্রভাব ফেলে। তার ধারণা, বক্তব্য ও বিশেষ করে জম্মু কাশ্মীর সম্পর্কিত অবস্থান পরবর্তী কয়েক দশক ধরে ভারতীয় রাজনীতিতে আলোচিত হতে থাকে। 2019 সালে ভারতের সংসদে জম্মু কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা সম্পর্কিত বড় পরিবর্তন আনা হলে অনেক রাজনৈতিক বিশ্লেষক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ঐতিহাসিক অবস্থানের প্রসঙ্গ উল্লেখ করেন। তবে সেই সিদ্ধান্তের মূল্যায়ন নিয়েও বিভিন্ন রাজনৈতিক ও আইনগত মত রয়েছে। তবে পরিশেষে বলা যায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন ছিল শিক্ষা, প্রশাসন, জনসেবা এবং রাজনীতির এক অনন্য সমন্বয়। তিনি যেমন একজন দক্ষ শিক্ষাবিদ ছিলেন, তেমনই একজন সক্রিয় সংসদীয় নেতা ও চিন্তাবিদও ছিলেন। তার জীবন ও কর্ম আজও ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে গবেষণা ও আলোচনার বিষয় হয়ে থাকবে।